কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি তা জানা যাবে আগামী সেপ্টেম্বরে। শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই সময়ে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে ওই নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদ সদস্যরা। মামুন হোসেনের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে নির্বাচিত রাষ্ট্রপতি কবে পাওয়া যাবে তা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলে কিংবা পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীও বললেন সেই বিধানের কথা। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আরো জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। এদিকে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ শীর্ষক পরামর্শ সভায় আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন প্রতিকার আইন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছে, এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবার থেকে শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি, সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। মামুন হোসাইন, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি থাকার আগে ও পরের অপরাধে বিচার করা যাবে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, এমন অভিমত আইনজীবীদের। এদিকে রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই 2025 সালে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে। আইনমন্ত্রী জানান, কারা কি উদ্দেশ্যে মামলাটি করেছে তা খতিয়ে দেখা হবে। মাইনুল মারুফের প্রতিবেদন। দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচারী আমলে তার নিয়োগ নিয়ে অসন্তোষ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে। এমনকি দুদকে কর্মরত থাকাকালীন এবং এরপরে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সমালোচনা ছিল সব মহলেই। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ আর দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবি জানিয়ে আসছেন অনেকেই। যদিও সংবিধান বলছে দায়িত্বে থাকাকালীন অবস্থায় দায়মুক্তি পান রাষ্ট্রপতি। তবে এর আগে ও পরের বিষয়ে কি ঘটে? সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো রাষ্ট্রপতির বিচারের নজির আছে বাংলাদেশে। উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন সেই কারণে হয়, বা রাষ্ট্রপতি থাকাকালীন যদি উনি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন সেটা হয়, বা পদ ছাড়ার পরে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, সেগুলোর জন্য উনি পদ ছাড়ার পরে ফৌজদারি অপরাধে ওনার বিরুদ্ধে মামলা করা সম্ভব। এবং এটা তো উদাহরণ হিসাবে প্রাক্তন এবং প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের বিষয়টা বলা যায়। দুর্নীতি দমন কমিশন থেকে অবসরের পর 2017 থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় ব্যাংকটি থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাইকোর্টের রিটে এ তদন্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যেখানে নাম আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। এছাড়াও ঢাকার জজ কোর্টে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2025 সালে মামলা করে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মামলার তদন্তভার দেয়া হয় দুদককে, তখন তিনি রাষ্ট্রপতি। যদিও আইনজীবীরা বলছেন রাষ্ট্রপতি থাকাকালীন মামলা গ্রহণের উপায় নেই। এটা ভুলভাবে নিছে। ওইটা যদি এখন উনার আইনজীবীরা চাইলে এটা আপনার কোয়াশ করতে চাইতে পারেন যে এটা সংবিধান পরিপন্থীভাবে নেওয়া হয়েছে, কিন্তু একই বিষয়ে এখন আবার মামলা হইতে। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ ধরনের বিষয় কেন ঘটলো তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। তাতে রাষ্ট্রপতি প্রোটেক্টেড। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 11 দলীয় জোটের আন্দোলন চলবে।
সিলেটে ঐক্যের বিভাগীয় সমাবেশে বললেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থায়ী নির্বাচন হতে দেয়া হবে না। আর এলডিপির চেয়ারম্যান আলী আহমেদ দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলেন। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। দুপুর থেকেই 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে যোগ দিতে মিছিলে মিছিলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকেন জামায়াত, এনসিপি সহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই সরকার, তাদের বিদায় ছাড়া জনগণের মুক্তি নেই। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপোষ করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হা বলেছে, 70% মানুষ হা বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল অলি আহমদ বিএনপি সরকারের শাসন ব্যবস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, সবাই এক হলে সরকার পতন ঘটানো অসম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে তার ফাঁসির দাবি তুলেন তিনি। আপাতত আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে, সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পর সিলেটের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হল জোটের বিভাগীয় পর্যায়ের সমাবেশ পর্ব। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নভ থিয়েটারে 2 দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্যে বাস্তবায়নকে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে শুরু হলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাআল্লাহ। আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ খাত নিয়ে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের অপার সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সরকার প্রধান জানান, সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্পই নয়, এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগাতে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা
বিবেচনা করছে বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে সরকার আছে এবং থাকবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। শফিকুল হক, ৭১, ঢাকা। অগ্নিকাণ্ডের ৫ দিনেও ঠিক হয়নি ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাস সংকট। এতে সবচেয়ে দুর্ভোগে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এই সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানাতেও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। রাজধানীর নিকুঞ্জ এবং খিলক্ষেতের মাঝামাঝি এই সিএনজি পাম্পটিতে বেলা ১১টার দিকে বন্ধ হয়ে যায় কম্প্রেসার মেশিন, থমকে যায় যানবাহনে গ্যাস সরবরাহ। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্যাসের জন্য লাইনে থাকা চালকরা। 2 ঘন্টা আমি সিরিয়াল থেকে মেশিনের সামনে আসছি, মেশিন হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাস পাইতেছি না। খিলকে যাইতে পারি না, কুড়িল বিষয়টা আমার গ্যাস শেষ হয়ে গেছে। আরেকটা গাড়িতে বাইন্দে আমি গ্যাস পাম্পে নিয়ে এলাম, আইনে যে রয়েছি যে গ্যাস নিমু। এখন আমি যে আমার পকেটের টাকা আছে 100 টাকার গ্যাস নিমু, অন কি গ্যাস নিয়ে গ্যারেজে যাবো না কি করবো? গ্যাসই তো পাইতেছি না, কোন দিকে যাবো আমি? ঢাকার শহরে কোনো পাম্পে আমরা গ্যাস পাইতেছি না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অনুমোদিত চাপ 15 PSI, যদিও স্বাভাবিক সময়েও পাওয়া যায় না 10 PSI এর বেশি। কিন্তু গেল 5 দিন ধরে তা নেমেছে 5-এর নিচে। ফলে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে কম্প্রেসার মেশিন। আমাদের এখানে ম্যাক্সিমাম 15 PSI গ্যাস থাকার কথা, কিন্তু বর্তমানে এখন 2-এর নিচে আছে। এই কারণে আমাদের 2টা মেশিন চলতেছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। 2টা মেশিনে কমপক্ষে নিচে হলেও আমার 10 PSI প্রেশার দরকার, সেখানে আমার আছে 2-3 হলে মেশিনটা যখন আমি রানিং করি তো 0-তে চলে আসে। কিছু স্টেশনে গ্যাসের সরবরাহ থাকলেও কম চাপের কারণে ভোগান্তিতে চালকরা। বাড়ছে ব্যয়, অপচয়, কমছে আয়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। গ্যাসের এমন সংকটে দুর্ভোগে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। যদিও গ্যাস 2-3 হাজার টাকা লাগে, ওখানে 200-300 টাকার উপরে আমরা গ্যাস পাই না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালে আসার পরে দেখি যে আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না, কোনো উন্নতি নাই। আবার আমাদের 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আবার গ্যাস দিতে হয়। সারাদিন ডিউটি করে বাসায় যাই, গিয়া খাবার পাই নাই, মাঝে মাঝে হোটেল থেকে খাবার নিয়ে আমরা খাইতে হয়। গ্যাস আসে রাতে 4টার দিকে দেখা গেছে আমরা উইটা এরকম পাক করতে পারি না, বা 6টা পর্যন্ত থাকে বা 7টা পর্যন্ত থাকে, এরপরে গ্যাস থাকে না। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে গ্যাসের সরবরাহ দৈনিক 221 কোটি ঘনফুট, যা 5 দিন আগেও ছিল 270 কোটির ওপরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদার রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এছাড়া মূলধারা সাংবাদিকতা বর্তমানে কঠিন সময় পার করছে। সাংবাদিক পরিচয়ের অপব্যবহারের কারণে আসল পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও উল্লেখ করেন তারা। পরিস্থিতি মোকাবেলায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিবন্ধন ব্যবস্থা প্রয়োজন বলে মত দেন বক্তারা। একই সাথে গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই করে লাইসেন্স প্রদান, নির্ধারিত বেতন কাঠামো প্রণয়ন এবং সময়মতো বেতন প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।